রাত তখন প্রায় 2:30। শহরের কিছু অংশ তখনও জমজমাট। কিন্তু আমাদের আজকের গল্প পুরো শহর নিয়ে নয়। তাই আপাতত চলে যাই আমাদের গল্পের কেন্দ্রে যে বাড়ি, সেইখানে। উত্তর কলকাতার সার্পেন্টাইন লেনের 17 নম্বর বাড়িটা। পুরনো একতলা বাড়ি। বাহুল্য না থাকলেও ঘরের ভেতরে এবং বাইরে রুচির ছাপ স্পষ্ট। দিনের বেলায় জমজমাট এই পাড়া এই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। এ বাড়ির বাসিন্দা বলতে 4 জন। অর্পিতা, আরো 3 বেড়াল, মিনি, পুঁচি আর ভূত। এই মুহূর্তে বাড়িটার স্বল্পসজ্জিত একটা ঘরে একটাই মাত্র আলো জ্বলছে এবং সেই আলোতে বসে আছেন অর্পিতা সেন। বয়স 30, পেশায় একজন অ্যান্টিক মেরামতির কারিগর। নানা দেশের নানা সময়ের ঘুড়ি, ছুরি, পাণ্ডুলিপি থেকে বহুমূল্য ঐতিহাসিক জিনিস নিয়ে তার কারবার। সারাদিন কাটে ওর নিজের কিউরিওর দোকানে। শ্যামবাজার চৌমাথা থেকে বাঁ দিকের গলি দিয়ে ঢুকে 3 নম্বর দোকান। প্রায় 50 বছরের পুরনো। অর্পিতা ছোটবেলা থেকেই বাবার নেওয়াটা। তার হাত ধরেই প্রথম ও আসে এখানে যখন ওর বয়স 6 বছর। এখন ব্যবসা বড় হয়েছে, দেশ বিদেশের অনেক কিউরিও ডিলার্স ও ক্লায়েন্ট। এখনো রাতগুলো কাটে নানা বিষয়ে রিসার্চ করে, এই ফিল্ডে নতুন আবিষ্কার নিয়ে পড়াশোনা করে বা ইন্টারেস্টিং অ্যান্টিক আইটেমের রিস্টোর বা মেরামত করে। কিন্তু আজ তিনি জেগে থাকলেও ওদের পাড়ার মতোই অর্পিতা একদম নিশ্চয়। পেয়ে আছেন টেবিলের উপর রাখা একটা ছোট্ট পকেট ঘড়িতে। এটি শুধুমাত্র বহুমূল্য তাই নয়, ঠিক কোন সময়ে ঘড়িটা তৈরি তা এখনো ঠাহর করে উঠতে পারেনি অর্পিতা। এদিকে এটা যত সম্ভব তাড়াতাড়ি রেস্টোর করে ফেরত দিতে হবে ক্লায়েন্টকে। আজ 3 দিন হলো ঘড়িটা এসেছে ওর কাছে। ঘড়ির অসুখ খুব মারাত্মক কিছু না, কিন্তু যতবারই ঠিক করে চোখের আড়াল হলেই থেমে যায়, ঠিক 1:25। তাই আজ রাতটা ঘড়িটাকে চোখে চোখে রাখার অভিপ্রায় নিয়েই বসেছিল অর্পিতা। কখন ঘুমে চোখ ঝুলে এসেছে বুঝতে পারেনি, আর এই কয়েক মিনিটের মধ্যেই আবার সেই কাণ্ড। তুলে না কি রে বাবা, মনে মনে ভাবলো অর্পিতা। কে কে ওখানে? ঘড়িটা এখনো ঠিক হয়নি। অর্পিতার ভয়ে এখন এক অস্বস্তি মেশানো বিস্ময়ে পরিণত হয়েছে। উঠে দরজা খোলার আগেই ভেতরে ঢুকে এলেন একজন ঢেঙা কোট পরা লোক। মুখটা আংশিক ছায়ায় ঢাকা, হাতের ছাতাটা থেকে ঝরে পড়ছে অবিশ্রান্ত জলের ফোঁটা। দেখি আন্দাজ করা যায় বাইরের আবহাওয়া কেমন। অর্পিতা তাকে চিনলেন, অজিত মুখার্জি। একটি রাজনৈতিক দলের খুব উচ্চপদস্থ কমরেড। কলকাতার এই অঞ্চলের বস্তির বাসিন্দারা তাকে চেনেন কলকাতার রবিন হুড। রাতের শহর ওর বিচরণ ক্ষেত্র। ওনার জন্যই ঘড়িটা সারাচ্ছিল অর্পিতা। আপনি এই সময়? একটু হেসে জুতো পরেই ঘরে ঢুকে আসে অজিত। খাতাটা দরজায় হেলান দিয়ে রেখে বসে পড়েন একেবারে অর্পিতার বিছানা। ঘড়িটা আমার দাদুর খুব পছন্দের ছিল, নেওয়ার কয়েকদিন পরেই বাচ্চা। তার আগে কিন্তু আমার এটা চাই। অদ্ভুত ব্যাপার জানেন, যতবার সারাতে দিই প্রতিবার ঠিক হয়, তারপর যেই বাড়ি নিয়ে যাই আবার ওই এক সময় ফেলে। হ্যাঁ, গত 3 দিন ধরেও। আর এবার মানে আমি আপনাকে ফোন করতাম, ঘড়িটার ভিতরে একটা জিনিস পেলাম অজিত বাবু। এই দেখুন, এই দেখুন, একটা ছোট্ট কাগজের টুকরো, কিন্তু রক্ত কোত্থেকে এলো বুঝতেই পারছি না।
লেখা আছে সে জানে। আমি বুঝতে পারছি না এটা এলো কোথা থেকে। যদি আগে থেকে কেউ রেখে থাকে তাহলে রক্ত তো শুকিয়ে যাওয়ার কথা, তাই না? আর আমার বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেইও। যেন কিছুটা সাফাইয়ের মতোই শোনায় অর্পিতার কথাগুলো। আশ্চর্য, আপনি জানেন এই ঘড়ির গল্প? গল্প? না তো, কি গল্প? প্রায় 15 বছর আগের কথা। দাদু তখন 92, রোগ ফোক নেই, দিব্যি সুস্থ। দুবেলা বাড়ির বাগানে পায়চারি করেন। হঠাৎ একদিন সকালে উঠে আমাকে বললেন আমাকে ওরা নিতে আসছে। তুই স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম কার, কি? ব্যাস, আর কোনো কথাই নেই, কোনো উত্তর নেই। খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। আসলে দাদু ছাড়া আমার নিজের বলতে কেউ ছিলেন না। বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত শুধু এই ঘড়িটা হাত থেকে খুলতেন না, হয়তো ঠাকুমার দেওয়ার শেষ উপহার বলি। সেই রাতেই দাদু মারা যান, ঠিক 1:25। আর ঘড়িটা তখন তার হাতে ছিল। ওটাও বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে। পরে যখন সব জানাজানি হলো, ব্যবস্থা হচ্ছে, বাড়ির লোকজন কেউ আরো তো খেয়াল করি, বিদায় শোয়ানোর আগে লক্ষ্য করলাম শুধু ঘড়ি টানছে। মজার কোইন্সিডেন্স, তাই না? জানেন, এই ঘড়িটা আমি কোথাও দেখেছি, মনে করতে পারছি না ঠিক, কিন্তু দেখেছি। বিছানায় গা এলিয়ে দিলেন মাননীয় অজিত মুখার্জি। তাই নাকি? নিজের ঘরের বাতাসটাই অস্বস্তিকর লাগছে ওর। অজিতের চোখে এক অদ্ভুত ছিরি। অর্পিতা একটু মৃদু হেসে বলল, আপনি আপনি কফি খাবেন? না না, আজ থাক। আমি শুধু জানতে চাইছিলাম, তুমি সত্যি জানো না, নাকি চেপে যাচ্ছ? কি বলছেন? আমি কি জানবো? অজিতের মুখে চোখ অজিতের চোখে মুখে ফুটে উঠছে অজিতের চোখে মুখে ফুটে উঠছে এক অজানা অভিব্যক্তি। কে কোন মানুষ? একে তো অর্পিতা চেনে না। আচ্ছা, তাই নাকি? বাবা বলেনি কিছু? গলা শুকিয়ে আসছে অর্পিতার। ওর মনে পড়ছে 15 বছর আগের এরকমই একটা রাত। বাবার টেবিলে প্রথম দেখে সেই ঘড়িটা। টুকরো টুকরো করে খুলে রাখা ছিল তখন। ওই অবস্থায় দেখেছিল বলেই প্রথমটায় হয়তো চিনতে পারেনি অর্পিতা। যেন একটা পেয়েছিল বাবা। মাকে বলতে শুনেছিল, এটা এটা পুলিশ কেস পুতুল, পুলিশে খবর দেওয়া দরকার। অনেক রাত্রে অনেক লোক এসেছিল ঘরে। মা ওকে বাড়ির পেছনের ফাঁকা চৌবাচ্চাটায় নামিয়ে দেয়। এখানে এখানে চুপ করে বসে থাকবি মা, কেউ ডাকলেও বেরোবি না যতক্ষণ না আমি বা বাবা ডাকবো। বেরোবি না, হ্যাঁ বেরোবি না, চুপ করে বসে থাক। সেই ডাক আর কোনোদিন আসেনি। পিসিমণি ওকে নিয়ে চলে যায় পাটনা। এখনো 1 বছরও হয়নি অর্পিতা ফিরেছে কলকাতায়। নিজের বাড়ি, বাবার দোকান সব ফেলে আর কতদিনই বা বাইরে থাকা যায়। খোলা দরজা দিয়ে ঢুকে আসছে শিরশিরে হাওয়া। তার মধ্যেও ঘেমে উঠেছে অর্পিতা সিংহের কপাল। প্রায় বাঁচার আকুতিতে ডেকে ওঠে অর্পিতা, ফুচি, ফুটো। হঠাৎ একটা ঝটাপটির শব্দে কেঁদে ওঠে ওর প্রাণীর চেয়েও প্রিয় ফুচি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে উঠে। আমি 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 কি করেছি? আমি কেন এসেছেন? আমার বাবা আপনার কি ক্ষতি করেছিল? এক মুহূর্তে ঘড়ির কাঁটা থেমে গেল। অর্পিতার হাত কাঁপতে থাকে। উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে পেছোতে থাকে অর্পিতা। ওর মোবাইল ফোনটা টেবিলের উপর রাখা। অজিত বাঘের মতো এগিয়ে আসেন ওর দিকে। কানের সাথে প্রায় মুখ লাগিয়ে ফিসফিস করে বলে ওঠে, আপনি যেটা পেয়েছেন সেটা আমি নিজেই লিখেছিলাম ম্যাডাম, 15 বছর আগে। দাদুর মরার কোনো ইচ্ছেই ছিল না।
পুরো সারাক্ষণ আমার পেছনে টিক 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 টিক। দেখুন পোষায় বলুন তো? মানে মানে আপনি নিজের দাদুকে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম ওর চক্ষুষ্মান। শালা একটা পয়সা বের করতো না পকেট থেকে, অথচ দেখুন শালা একটা পয়সা বের করতো না পকেট থেকে, অথচ দেখুন উনি মরলেই এই পুরো সম্পত্তির মালিক আমি। অনেকবার বুঝিয়েছি, মাল হেব্বি ডিপ। ভয় দেখাতে চেয়েছিলাম, টপকে যাবে বুঝতে পারিনি। বাবাকে আপনি সরাতে দিলেনই বা কেন? সেম কেস। তাহলে আমার ভাগ্যটাই খারাপ। দিয়েছিলাম ছেঁড়া প্যান্টটা বদলাতে। আমি কি সেই জানতাম তোর বাবা ওই কিউরিও ফিউরিও নিয়ে চর্চা করে? নাকি এটা জানতাম এই ঘড়িটা একটা অজর? নাকি এটা জানতাম সরি নাকি এটা জানতাম যে এই ঘড়িটা একটা জলজান্ত কিউরিও? না 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 না, তবে ভাগ্যকে দোষই বা দেই কি করে? ভাগ্যিস তোর বাবা পুলিশের আগে আমাকে ফোন করলো। যাকে, তুই কোথায় লুকিয়েছিলি বলতো? অর্পিতার গলা বন্ধ, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। শেষবার আকুতির মতো বলে, অজিত বাবু, আমি কি কলকাতা ছেড়ে চলে যাবো? আমি আমি কাউকে ছুটবো না, আমাকে ছেড়ে দিয়ে না, ছেড়ে দিয়ে। অজিত অর্পিতার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, আহা হা, কাঁদছিস কেন? কি করি বলতো? বড্ড বেশি জেনে ফেলেছিস। দেখ, তাও আমি তোকে ছেড়ে দিতাম, কিন্তু আমার গুরুর বারণ। উনি বলতেন আর যাই হোক খুনের সাক্ষী রাখতেন। কম খুঁজেছি তোকে ছোট। অর্পিতার শেষ আর্তনাদ মিশে যায় মাঝরাত্রের অবিশ্রান্ত বৃষ্টি আর বাজ পড়ার সাথে। সকাল 8:10। সার্পেন্টাইন লেনের 17 নম্বর বাড়িটার বাইরে ভিড় ধরে রাখা দেয়। জমায়েত পাড়ার লোক, প্রেস, পুলিশ। ঘরের ভেতরে আলোটা এখনো জ্বলছে। দেওয়ালের পাশে পড়ে আছে একটা বছর 30-এর মহিলার রাজপ্রসাদ পরিহিত মৃতদেহ, অর্পিতা সেন। তার পাশে একটা থেমে যাওয়া টেবিল ঘড়ি, সময় 1:25। আর অজিত মুখার্জি, তাকে নাকি আর কখনো দেখা যায়নি কলকাতা শহরে। অত বড় একজন নেতা, লোকহিতৈষী ব্যক্তির হঠাৎ গায়েব হয়ে যাওয়ার খবরে উত্তাল হয়ে ওঠে শহর। রাস্তায় মিছিল, সংবাদ মাধ্যমে, পুলিশের পোস্টমর্টেম, কোনোটাই বাকি থাকে না। মাসখানেক পর একটা ফোন আসে স্থানীয় পুলিশ স্টেশনে। নতুন অফিসার ইনচার্জ ফোন রিসিভ করেন। তারপর অপর প্রান্তে নতুন নতুন অফিসার ইনচার্জ ফোন রিসিভ করেন। অপর প্রান্তে একটি মহিলা কণ্ঠস্বর। 17 নম্বর সার্পেন্টাইন লেন থেকে বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? আগে বলুন কি নাম, কে বলছেন? আমি অর্পিতা, অর্পিতা সেন। একবার আসতে পারবেন? ওই বাড়ির পেছনের উঠোনের শ্যাওলা ধরা চৌবাচ্চার মধ্যে থেকে পাওয়া যায় একটা পচা গলা লাশ। মুখ প্রায় চেনা না গেলেও হাতের অ্যান্টিক ঘড়িটা থেকেই লাশ শনাক্ত করে অজিত মুখার্জির বাড়ির লোক।